সালামু আলাইকুম সবাইকে। আহ আমাকে কি শোনা যাচ্ছে? জি। জি, ক্লিয়ার। ওয়ালাইকুম আসসালাম। শোনা যাচ্ছে। তো আমরা আমাদের প্রোগ্রামটা কিছুক্ষণের মধ্যে স্টার্ট করছি। সো জাস্ট আমরা একটু চেক করে নিই আমাদের লাইভটা ঠিকভাবে যাচ্ছে কিনা, যেহেতু আমাদের স্পেস ইনোভেশন ক্যাম্প থেকে আজকের পুরো প্রোগ্রামটা লাইভ করা হবে। সো হ্যাঁ, আশা করি আমাদের লাইভটা ঠিকঠাকভাবেই যাচ্ছে। তো আমরা শুরু করি। আমাদের আজকে হচ্ছে সেশনের টপিকটা হচ্ছে যে নাসা স্পেসের চ্যালেঞ্জে টপ 40 ফাইনালিস্ট, যে তো ফাইনালিস্ট টিমের মধ্যে ইকো রেঞ্জার বাংলাদেশ থেকে টপ ফাইনালিস্ট হয়েছেন। আমরা আজকে টিম ইকো রেঞ্জের ফুল টিমকে আমরা ইনভাইট করেছি, এবং এই ফুল সেশনটা আজকে আমাদের মডারেট করবেন হচ্ছে মাহাদিউজ্জামান ভাই, যিনি নাসা স্পেস চ্যালেঞ্জের অ্যাডভাইজার হিসেবে আছে। তো আমি উনার কাছে হ্যান্ড ওভার করার আগে স্পেস ইনোভেশন ক্যাম্পের প্রেসিডেন্ট আরিফুল হাসান অপু ভাইকে জাস্ট 1 মিনিট বলার জন্য রিকোয়েস্ট করব। আসসালামু আলাইকুম সবাইকে। শহীদ, আমাকে শুনতে পাচ্ছ? জি, শোনা যাচ্ছে। আচ্ছা। সো এটা আমাদের জন্য খুবই মানে গর্বের ব্যাপার যে আমাদের সারা পৃথিবীর প্রায় 1 লক্ষ পার্টিসিপেন্টসকে পিছনে ফেলে অলমোস্ট আমাদের বাংলাদেশের টিম টপ 40-তে চলে আসছে, আলহামদুলিল্লাহ। এই জন্য আমি টিম টিমের টিম লিড সহ টিম মেম্বার সবাইকে আমি অভিনন্দন জানাচ্ছি। এবং তোমাদের আসলে এই যে অ্যাচিভমেন্ট, এটা দিয়ে বোঝা যায় যে আমাদের বাংলাদেশের তরুণরা কতটা মেধাবী, এবং তারা যে সারা পৃথিবীর সবার সাথে কম্পিট করে তারা যে টপ হতে পারে, সেটা একটা বড় প্রমাণ। কিন্তু এটা আবার আমরা আশা করছি হয়তো আমরা পঞ্চমবারের জন্য হয়তো চ্যাম্পিয়ন পেয়ে যেতে পারি। অলরেডি আমরা 4 বারের ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন নাসা স্পেস চ্যালেঞ্জে। তো আশা করি আজকের এই প্রোগ্রামটা অনেক চমৎকার হবে, কারণ আমাদের সাথে এই প্রোগ্রামটা মডারেট করছেন আমাদের নাসা স্পেস চ্যালেঞ্জের অ্যাডভাইজার বাংলাদেশের আমাদের সবার প্রিয় জামান ভাই। আর অডিয়েন্স যারা আছেন তাদের জন্য অনেক অনেক শুভকামনা জানাবো। আপনারা আপনাদের যে কোনো কোয়েশ্চেন একটা নির্দিষ্ট টাইমে আপনাদেরকে বলবে, আপনারা আপনাদের কোয়েশ্চেনগুলি আপনারা দিতে পারবেন। তো সবাইকে আবারও ধন্যবাদ জানাই, আর আশা করি সবাই প্রোগ্রামটা আমরা উপভোগ করবো। থ্যাংক ইউ। থ্যাংক ইউ ভাইয়া। সো আমরা সময় ক্ষেপণ না করে আমরা আমাদের মূল প্রোগ্রামে চলে যাই। আমি জামান ভাইয়ের কাছে হ্যান্ড ওভার করে দিচ্ছি। থ্যাংক ইউ। First of all, thank you very much. ওবাই, থ্যাংক ইউ। থ্যাংক ইউ ফর মেকিং দ্য টাইম। আই নো এভরিবডি সো বিজি, সবাই অনেক ব্যস্ত, কিন্তু তার মধ্যেও সময় করার জন্য অসংখ্য ধন্যবাদ। বাট দিস ইজ এ রিয়েলি প্রাউড মোমেন্ট আমাদের সবার জন্য, একটা অনেক অনেক বড় একটা এবং একটা প্রাউড একটা একটা সময়। কেন আমি বলি, কারণ নাসা স্পেস অ্যাপ চ্যালেঞ্জটা যদি আমি ডাটাগুলা দেখি, ম্যাসিভ একটা পুরো গ্লোবালি 10,000 টিম পার্টিসিপেট করে। ইটস নট দ্যাট ইজি। 1,000 টিম ফাইনালে আসে। সেইখান থেকে 1,000 টিম আর কি ফাইনাল নমিনেটেড হয়। তার মধ্যে থেকে ফাইনালিস্ট নমিনেশন আছে 40টা টিম। ওই 40টা টিমের মধ্যে থাকাটাই কিন্তু একটা অনেক বড় জিনিস। কেন এটা হচ্ছে সেটাও আমরা যাব কিছুক্ষণের মধ্যে। দিস ইজ এ প্যাথ অ্যান্ড জার্নি দ্যাট উই হ্যাভ টেকেন। অনেক দিন যাব, 2012 সালে প্রথম যখন নাসা স্পেস অ্যাপ চ্যালেঞ্জ করা হয়, আমাদের জাস্ট আইডিয়া ছিল। হ্যাঁ, যখন আইডিয়া ছিল তখন অল্প 4-5টা দেশ থেকেই পার্টিসিপেট করতো। এবং অল্প কয়েকটা টিম, 3-4টা টিম আমাদের থেকে, যারা আমরা ওই যে মনে আছে বেসিসে বসে ওই কমন রুমে বসে আমরা কয়েকটা টিম করছিলাম। তারপরে ওই কমন রুমে আসলে ওই কার্পেটে বসে আমরা করছিলাম। অবশ্য না, ওইটা ফার্স্ট ইয়ার না, সেকেন্ড ইয়ারে। ফার্স্ট ইয়ারে আমরা ওই যে ডাটাসফটে এবং উইনটেল, এই দুই জায়গাতে আমরা দুইটা টিম নিয়ে, একটা টিম ডাটাসফটে একটা টিম উইনটেলে আমরা করলাম। আমরা কিছুই বুঝতাম না, সাবমিশনটাও হয় নাই, ও বা কিছুই সাবমিট করতে পারিনি। দ্বিতীয়বার আমরা যখন করলাম,
তখন আমরা বেসিসের অডিটোরিয়ামে করলাম। ওইখানে আমাদের 5-6টা টিম ছিল। তখনও ডাটাসফট ছিল, উইনটেজ ছিল, আরো 3টা কোম্পানি ছিল, ছিল ব্র্যাক ইউনিভার্সিটি ছিল, তখন ব্র্যাক ছিল, ড্যাফোডিল ছিল, আরেকটা ইউনিভার্সিটি ছিল। আমরা এই এই 5টা লোকেশন ছিল আমাদের। এখান থেকে সবাই যার যার জায়গায় করছে। তারপরে আমরা দুপুরে পরে আবার সবাই বেসিসে চলে আসছিলাম। বেসিসে আসলে আমরা বসার মতো ব্যবস্থা করতে পারি নাই, সবাই ফ্লোরে কার্পেটের উপরে বসে আমরা ডেভেলপ করলাম। ওইখান থেকে তারপরে দেখলাম যে আসলে সময় শেষ হয়ে যাচ্ছে, কিন্তু আমরা শেষ করতে পারতেছি না। হ্যাঁ, দ্বিতীয় দিন ওইখানে আসলো। কিন্তু ওইখানে আমরা তখন যেটা করলাম, সবাই মিলে ওই একটা টিম যাদেরটা অনেক আগে গেছিল, সবাই মিলে আমরা ওই একটা টিমের প্রজেক্টটা সাবমিট করলাম। দ্যাট ওয়াজ রিয়েলি একটা পাওয়ারফুল একটা জিনিস, যে সবাই মিলে করি না, অসুবিধার কি আছে? হ্যাঁ, সব টিমের থেকে সবাই মিলে তাদের এইটা দরকার, সেটা দরকার, এটা হচ্ছে না, সেটা হচ্ছে না, ভিডিও করা থেকে আরম্ভ করে এগুলো সবকিছু মিলে আমরা একটা সাবমিট করলাম। হ্যাঁ, আমরা তেমন কিছু হয়নি, কিন্তু আমাদের একটা শিক্ষা হয়েছে যে কি কি জায়গায় আমাদের গ্যাপ আছে সেটা। তারপরে ও ভাই বোধহয় 14 সাল থেকে আছেন। 14 সালে আমরা খুব সুন্দর করে আমরা করলাম। 14 সালে একদম স্ট্রাকচার ছিল, আমরা একটা পার্টিসিপেন্ট গাইড বানাইলাম, সেটার থেকে সবাই যাতে ফলো করতে পারে। সিম্পল গাইড ছিল একটা, টাইম লাইন গুলা। কারণ আমরা দেখছি যে টাইম গুলা আমরা সবসময় আমরা মিস করি, এই টাইমটা মিস করি, ওই টাইমটা মিস করি, এটা মিস করি, সেটা মিস করি। তখন যেহেতু ওই সময়গুলা মিস করি, সে কারণে আমরা টাইম, কারণ নাসাতে কিন্তু প্রতিটা মুহূর্ত, 1 মিনিট 1 সেকেন্ড খুব ইম্পর্টেন্ট। সুতরাং আমরা যাতে টাইমটা মেনটেন করতে পারি, কারণ সবসময় আমাদের কালচারের মধ্যে সময় মেনটেন করাটা থাকে না। হ্যাঁ, আমরা যদি কোন দাওয়াত খাইতে চাই 6টার সময় বললে, আমরা দেখা গেল 8টার সময় যাই বা 7টার সময় যাই, 1 ঘন্টা পরে বা 2 ঘন্টা পরে। সুতরাং নাসা স্পেসের চ্যালেঞ্জে তো সেটা সম্ভব না। একদম দুপুর 12টা মানে দুপুর 12টা এরকম হতে হয়। হ্যাঁ, তারপর দেখা গেল যে আমরা আবার চেঞ্জ করি, একটু আগায় নিয়ে দিলাম যাতে মানুষ দেরি করবে এই কারণে। সো আমাদের একটা সুন্দর পার্টিসিপেন্ট গাইড বানাইলাম, একটা টাইম লাইন বানাইলাম। তখন আমরা বুঝতে পারলাম আমাদের আসলে গ্যাপটা হলো মেন্টরশিপ। বেসিক্যালি টিমগুলা তো নতুন নতুন টিম, তারা প্রথমবারের মতো আসে, জানে না কি করতে হবে, কিভাবে করতে হবে। গাইড হইলেও একটা মেন্টর পুল দরকার। তখন অবু ভাই বোধহয় আমাদেরকে মারাত্মকভাবে হেল্প করলেন, চমৎকার একটা মেন্টর পুল বানিয়ে দিলেন। এবং তারা মেন্টররা খুবই এক্সাইটেড। হ্যাঁ, নতুন নতুন, তারাও নতুন, আমরাও শিখতেছি, আমিও নতুন, আমরাও শিখতেছি। আইন কানুন আবার নাসা হয় কি, যেটা করতে স্পেসএফ শুরু হইতো, তারপরে আগে একটা আইন ছিল, তারপরে একটা আইন ওইটা চেঞ্জ করে ফেললো, খালি একটা অ্যানাউন্স দিয়ে জানায় দেয়, এটাতে কেউ পড়েই না। সো ওইটা আমরা শিখলাম যে ওইটা নিয়মিত ওইখানে একটা চোখ রাখতে হবে, যদি কোনো কিছু চেঞ্জ হয় সাথে সাথে যাতে আমরা এই জিনিসগুলো জানতে পারি। সো দ্যাট ওয়াজ একটা একটা রিয়েলি আই ওপেনিং, যে কন্টিনিউয়াসলি চেঞ্জ হবে, মেন্টর দরকার, এবং স্ট্রাকচারটা আরটু ম্যাচিওর করা দরকার। সেটা হলো আমাদের জাজিং প্রসেস। এই তারপরে আমরা জাজিং প্রসেস 15তে যখন আমরা জাজিং প্রসেস করে ফেললাম, একটা ইউনিফাইড জাজিং প্রসেস, তারপর থেকে কিন্তু আমাদের ছেলেমেয়েরা মারাত্মক সুন্দর সুন্দর করে অ্যাপ্লিকেশন বানাইতে থাকলো। তারপরে আমাদের কিছু গ্যাপ ছিল। 2016তে বোধহয় আমাদের একটা 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 টিম ফাইনালে গেল। 2018তে এসে আমাদের প্রথম চ্যাম্পিয়ন হলো অলিগ, টিম অলিগ। হ্যাঁ, সো জার্নিটা ছিল প্রোগ্রেসিভ জার্নি, যে একদিনে সবকিছু হয় নাই, অনেক গ্যাপ থাকবে। এই এত বড় একটা প্রোগ্রাম, গ্লোবাল লেভেলের প্রোগ্রামে অনেক ভুল থাকবে, সব সময়ই থাকে। কিন্তু এইখান থেকে যেটা হয়, আমাদের পার্টিসিপেন্ট যারা যারা পার্টিসিপেট করতেছে, তোমাদের মতো যারা আছে, তারা কিন্তু যখন এটা বের হলো, অলরেডি জিতে গেছে। কি জিতলো? নাসার মতো অর্গানাইজেশনে কিভাবে একটা ফুল ব্লোন অ্যাপ্লিকেশন 2 দিনে বানায় চলে আসতে হয়, এবং সেটার স্কেল করা, পাবলিশ করা, প্রেজেন্ট করা, কমিউনিকেট করা, করতে হয়, তারা কিন্তু শিখলো। হয়তো ভালো শিখলো, হয়তো কম শিখলো, কিন্তু শিখলো, প্রসেসটা শিখলো, জানলো, বুঝলো। হ্যাঁ, এটাতে অনেক ফ্রাস্ট্রেশন থাকবে, ও আচ্ছা আমার এটা হয় নাই, তার এটা হয়েছে, এটা এই সে, কোনো অসুবিধা নাই। কিন্তু আমরা শিখলাম। শেখাটা রাস্তায় উঠলে কিন্তু, ওই যে আমরা বলি না, সাঁতার দিতে শিখতে গেলে পানি খেতেই হবে, তা নইলে সাঁতার শেখা যাবে না। সো আমাদের অনেক ভুল হবে, বুঝতে অসুবিধা হবে, হয়তো আমি কমিউনিকেট করছি, সে বুঝে নাই, সে কমিউনিকেট করছে, আমি বুঝি নাই, অথবা আমরা একজন আরেকজনের বুঝি নাই, অথবা কমিউনিকেটই করি নাই, অথবা ডকুমেন্টেশনই ছিল না, অথবা মেন্টরদেরকে বুঝাইতে পারি নাই ঠিক মতো, পার্টিসিপেন্টরা ঠিক মতো বুঝে নাই। ও সব সময়ই হবে এটা, কারণ নতুন নতুন আসে। কিন্তু প্রসেসটা বিকাম আনবিলিভেবল। তারপরের ব্যাপারটা যেটা হলো, আমরা এটা শেখার পর পর অনেকগুলা জিনিস বের হয়ে আসলো। এইটা শেখার পরে আমরা একটা ফান্ডামেন্টাল স্ট্রাকচার দ্বারা করে ফেললাম, যেখান থেকে চ্যাম্পিয়ন বাইর হয়ে আসে। তার মানে একটা ফানেল বাইর করলাম, যে এই মেশিনের মাধ্যমে আমরা
ইয়া বাইর করে নিয়ে আসি, ফানেলের মাধ্যমে আমরা চ্যাম্পিয়নদেরকে বের করে নিয়ে আসি। এই 18 সালের পরে 19-20 সালে এমন ভাবে বানানো হলো যে হ্যাঁ, জেতার দরকার নাই, জিতলাম না, অসুবিধা নাই, কিন্তু এটা জেতার উপযুক্ত লোক বের করে নিয়ে আসি। দ্যাটস হোয়াট ওয়াজ আওয়ার মাই পার্সোনাল অবজেক্টিভ। এবং আমাদের একটা অবজেক্টিভ ছিল এই প্রসেস দিয়ে যে যাবে তারা জেতার উপযুক্ত হয়ে বের হয়ে আসে, তারা স্ট্রাকচারটা শিখে, জিনিস বানাইতে শিখে, মানে টিম ওয়ার্কটা শিখে, এবং আউট অফ দ্য বক্স চিন্তা করতে শিখে, ইনোভেটিভ থিঙ্কার, এগুলো সবই বের হয়ে আসে। তখন তারপরেও গাইড করতে হয়, এমন না যে করতে হয় না, আমরা চেষ্টা করতেছি, তারপরেও ভুল ত্রুটি সবসময় থাকে, কিন্তু প্রসেসের মাধ্যমে আমি বলবো 18 সালের পর থেকে আমাদের এই ফানেল দিয়ে যারা যায়, যারা জিনিসটা ফলো করে, প্রত্যেকটা জিনিস, আমাদের ডাটা বুট ক্যাম্প হয়, আমাদের ডকুমেন্টেশন হয়, আমাদের জাজিং হয়, মেন্টরিং হয়, আমাদের পার্টিসিপেন্ট গাইডটা ফলো করা, এই ফানেল দিয়ে যারা যাচ্ছে দে বিকাম চ্যাম্পিয়ন মেটেরিয়াল। তারা প্রপারলি ফলো যারা করে মেটেরিয়াল, সবাই জেতার উপযুক্ত। এই বছর যারা আসলো, এই বছর তো আনবিলিভেবল, মানে ওই প্রথম সবগুলা টিমই জেতার উপযুক্ত। এই বছর আমাদের 250টা টিম পার্টিসিপেট করতেছে প্রথমবারের মতন। আমরা হয়তো 40-50টা করে পাইতাম, 250টা টিম, আনবিলিভেবল! এতগুলা টিম কিভাবে একসাথে পার্টিসিপেট করে? এটা তো আমরা ওভারওয়েলমিং রেসপন্স, আমাদের এত রেডিনেস ছিল না, হ্যাঁ, স্কেলের জন্য রেডি ছিলাম না। সুতরাং আমাদের অনেক গ্যাপ থাকে, কিন্তু গ্যাপ থাকলেও যে এখান থেকে আমরা বের হয়ে এসে যেই জিনিসটা আমরা করতে পারি, এটা কিন্তু কারো পক্ষে করা সম্ভব না। বাংলাদেশ এখন ম্যাপে আছে, নাসা বাংলাদেশের নামই জানতো না, কিন্তু এখন গেলে বাংলাদেশের কথা ছাড়া আর কারো কোনো কথাই বলে না। সো যে যত জায়গায় হয় বাংলাদেশের নামের এক্সাম্পল। আমাদেরকে অনেক কিছু দিচ্ছে নাসা, আমরাও তাদের থেকে অনেক কিছু পাইছি, এবং আমার সবচেয়ে বড় কথা এই প্রসেসের মাধ্যমে যাওয়াটাই হলো আমার মতে একটা উইনিং ফর্মুলা। তারপর থেকে আমরা যদি আসলেই যদি আমরা জিতে যাই তাহলে তো সেটা আরো বড়, কিন্তু প্রসেসের ভিতর দিয়ে যাওয়াটা বিকামস এক্সট্রিমলি উইনিং। সো আমি তোমাদেরকে এইটুকুই বলবো, কারণ আমরা আজকে আমাদের যে বিজয়ী টিম আছে তাদের জার্নিটা শুনবো, চমৎকার করে জানবো। আমাদের মনে হয় হাফ-এন-আওয়ারের একটা সেশন, কি কি করলো, কিভাবে তারা ফর্মুলাটা করলো, কোথায় তারা আটকে গেছিল, কোন জায়গায় গ্যাপ ছিল, এবং কোন জায়গাটা ভালো ছিল, সবকিছুই আমরা তাদের কাছ থেকে আজকে জানবো, বুঝবো, শিখবো। সো উইথ দ্যাট আমি আজকে বলবো ফুয়াদ হলে গিয়ে ওই টিমের ক্যাপ্টেন। ফুয়াদকে বলবো যে নেক্সট সেশনটা মডারেট করার জন্য। প্রথমত ফুয়াদ, তোমরা সবাই যদি তোমাদের টিমের ইন্ট্রোডাকশন দিয়ে শুরু করো, তারপরে দেন ইউ ক্যান অ্যাকচুয়ালি স্টার্ট দ্য স্টোরি অ্যান্ড ইউ ক্যান আস্ক অল অফ ইউর টিম টু পার্টিসিপেট। আমি বলবো ফুয়াদ, টেক ইট ওভার। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। আমি ফুয়াদ হাসান, বর্তমানে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে পড়াশোনা করছি। আমি টিমিগো রেঞ্জার্স এর টিম লিড এবং ইউএক্স ডিজাইনার হিসেবে কাজ করছি। থ্যাংক ইউ ফুয়াদ। আমি আব্দুল ইসলাম ফাহিম, পড়াশোনা করছি সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে। তো আমি এই প্রজেক্টে গেম রিসার্চ আর্কিটেক্ট হিসেবে আছি, এবং বেসিক্যালি আমি হচ্ছে গেম স্ট্রাকচার অ্যান্ড লেভেলস ডেভেলপমেন্ট নিয়ে কাজ করেছি। আসসালামু আলাইকুম। আমি সৈকত হাসান। প্রথমে ধন্যবাদ জানাতে চাচ্ছি বেসিসকে, যাদের জন্য আমরা আজ পর্যন্ত আসতে পেরেছি, এবং স্পেস ইনোভেশন ক্যাম্প যারা যারা আমাদের এই লাইভটা আজকে হোস্ট করছে। এবং আমি আমার প্রজেক্টে একজন রিসার্চার হিসেবে কাজ করেছি। Next, আমি দেখবেন। আসসালামু আলাইকুম, আমি নাইম, আমি এই টিমের ডেভেলপার হিসেবে আছি। আসসালামু আলাইকুম। আমি আম্বিয়ামুর ফাইজা, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে আছি, থার্ড সেমিস্টার। আমি হচ্ছে আমার টিমের ন্যারেটর এন্ড প্রেজেন্টার। আমি কি কন্টিনিউ করব? ইয়েস, ইয়েস, ইটস ইয়োর শো, রান করো। আচ্ছা আচ্ছা, আমি আমাদের টিমটা আসলে বিল্ড হলো কিভাবে, এটার যাত্রাটা কিভাবে শুরু হলো, এটা দিয়ে আর কি শুরু করতে চাই। তো আমরা যখন 2023 সালে প্রথম ইউনিভার্সিটিতে ভর্তি হই, তখন আমাদের ফার্স্ট সেমিস্টারের একটা ক্লাসে আমাদের একটা টিচার, কোর্স টিচার খালেদ সোহেল স্যার ক্লাস নিতে আসছিলেন।
এবং উনি আমাদেরকে প্রথম জানায় যে 2022 সালে আমাদের যে সিনিয়ররা আছে ওনারা নাসা স্পেস অ্যাপ চ্যালেঞ্জে গ্লোবাল চ্যাম্পিয়ন হয়েছে। এই কথাটা শোনার পর আমাদের ক্লাসে যারা ছিল, বিশেষ করে যে আমি, ফাহিম, সৈকত, আম্বিয়া, এরা প্রচুর এক্সাইটেড হয়ে যায় যে এটা আসলে কি, কিভাবে কি হয়। তারপর এটা নিয়ে আমরা একটু ঘাটাঘাটি করি, তারপর আমরা সিদ্ধান্ত নেই যে আমরা পার্টিসিপেট করব। কিন্তু আনফরচুনেটলি যে আমরা তখন মানে ফার্স্ট সেমিস্টারে ছিলাম, মানে আমরা শুরু করতে করতে টাইমটা ওভার হয়ে যায় আর 2023 সালে পার্টিসিপেট করতে পারি না। কিন্তু অপেক্ষা করতেছিলাম যে 2024 সাল যখন আসবে অবশ্যই অবশ্যই আমরা সার্ভিস অ্যাপ চ্যালেঞ্জে পার্টিসিপেট করব। তো যখন 2024 সাল আসলো, আমি প্রায় জুন থেকেই দেখতেছিলাম যে কখন ওরা অ্যানাউন্সমেন্টটা করবে, ওদের চ্যালেঞ্জ গুলা দিবে। তো এর মধ্যে আমার হচ্ছে আমার ভার্সিটির একটা সিনিয়র ভাইয়ার সাথে পরিচয় হয়, যিনি 2023 সালে ইন পার্সন হচ্ছে হ্যাকাথনে পার্টিসিপেট করছিল। তো আমার ওনার সাথে একটু কথা হয় এবং উনি আমাকে অফার করে যে আমি ওনার টিমে থাকতে পারবো। কিন্তু যখন 2024 সালে ইনিশিয়াল সাবমিশনে, যে বেসিসে যে ইনিশিয়াল সাবমিট করতে হয় একটা প্রজেক্ট, যখন আর 3 দিন বাকি আছে, তখন আমাকে ভাইয়া জানাইতেছে যে ভাইয়াদের টিমে 6 জন মেম্বার ফিল আপ হয়ে গেছে, এখন আর আমাকে ওই টিমে রাখতে পারতেছে না। তো এটা শোনার পর অনেক মন খারাপ হয়, কারণ আর 3 দিন মাত্র বাকি আছে। এই 3 দিনে আমার নিজের পক্ষে একা করা পারবো কিনা এটা নিয়ে একটু মানে চিন্তিত ছিলাম। যখন আর 2 দিন বাকি আছে, তখন ভাইয়া আমাকে আবার কল করে যে ফুয়াদ আসো, তোমাকে অন্য একটা টিমে অ্যাড করে দেই, অন্য একটা টিম লিডারের সাথে পরিচয় করিয়ে দিই। তো ভাইয়া আমাকে অন্য একটা টিম লিডারের সাথে পরিচয় করিয়ে দেয়, ওই টিমের টিম লিডারের সাথে আমি হোয়াটসঅ্যাপে কানেক্ট হই। তো আমি বিকেলে ওর সাথে কথা বলি, সন্ধ্যা হয়ে যায়, তারপরও আমি ওকে নক করতেই কিন্তু ও কোনো রিপ্লাই দিতেছে না। কারণ ওই টিমের সাথে তো একটু কথা বলার প্রয়োজন আছে যে কি প্ল্যান করবে, কিভাবে ডেভেলপ করবে। আমি ওর তারপর ওকে কল দেই, ও বলতেছে যে তুমি তোমার যে কাজ করো ওটার একটা ওয়ার্ক স্যাম্পল আমাকে পাঠাও। তো আমি ওকে ওয়ার্ক স্যাম্পলটা পাঠাই, তারপর প্রায় রাত 12টা বেজে যাইতেছে, তারপর ওর কোনো রেসপন্স নাই। তারপর আমি ওকে আবার একটা কল দেই যে তুমি তো আমাকে কিছু জানাইলা না যে টিমে অ্যাড করবা কিনা বা কিভাবে কি আগাবা। তখনও আমাকে বলতেছে যে তুমি যে কাজগুলা করো এটা তো সবাই করতে পারে, তুমি আমাদের টিমের জন্য ফিট না, সরি, আমি তোমাকে আমাদের টিমে রাখতে পারতেছি না। তো এই সময়টাতে আমার মানে খুবই খারাপ লাগে। খারাপ লাগে বলতে একটা নিজের মধ্যে জেদ কাজ করে যে আমি কেন অন্যদের টিমে জয়েন হয়ে পার্টিসিপেট করব, আমি নিজে আমার টিম গঠন করে পার্টিসিপেট করব। তখন ওই জেদ থেকেই তারপর হচ্ছে আমার ফাহিমার সৈকতের কথা মাথায় আসে, কারণ ফার্স্ট সেমিস্টার ওরা প্রচুর এক্সাইটেড ছিল এটার বিষয়ে। তারপর ওদের দুইজনকে নক করি এবং ওদের দুজনের সাথে কথা বলি এবং ইনিশিয়াল স্টেজে আমরা এই 3 জনের টিম গঠন করে আগানো শুরু করি। কিন্তু আনফরচুনেটলি তখন আমাদের হাতে মাত্র একদিন সময় আছে, মেবি 4 তারিখ লাস্ট ডেট ছিল বেসিসে সাবমিট করার। কিন্তু আমরা ওই একদিনের মধ্যে প্ল্যান করে প্রোটোটাইপ রেডি করে ডেভেলপ শুরু করা, প্লাস একটা ডেভেলপারেরও প্রয়োজন ছিল আমাদের, ওইটা আর কি গুছিয়ে উঠতে পারতেছিলাম না। তখন সন্ধ্যাবেলা আমরা সবাই একটা মিটিং করি, আমি, ফাহিম, সৈকত। তখন আমরা মানে কি বলবো যে অনেক হতাশা নিয়ে একটা সিদ্ধান্ত নেই যে 2024 সালেও হয়তো আমাদের এবার আর পার্টিসিপেট করা হলো না। এই সিদ্ধান্ত নিয়ে আমরা সবাই নর্মালি কাজ করতে থাকি, একটু মন খারাপ ছিল। যখন রাত 12টা বাজতেছিল, তখন আমি ঘড়ির দিকে তাকালাম যে রাত 12টা বাজলো, 2024 সালে যে পার্টিসিপেট করার যে এত এক্সাইটমেন্টটা ছিল, এত আশা ছিল, এটাও আর হইলো না। 2024 সালটা আমাদের হাতছাড়া হয়ে গেল। কিন্তু মানে আল্লাহ যা করে ভালোর জন্যই তো করে। ঠিক 12টা 15 মিনিটে আমাকে আমার ওই যে ফার্স্ট সেমিস্টারে যে স্যারটা আমাদেরকে নাসা স্পেস অ্যাপ চ্যালেঞ্জ সম্পর্কে জানাইছিল, উনি আমাকে হোয়াটসঅ্যাপের একটা গ্রুপে অ্যাড করে। তো গ্রুপে ঢোকার পরে দেখি যে উনি একটা গ্রুপ ক্রিয়েট করছে যেখানে 2024 সালে আমাদের ভার্সিটি থেকে যারা পার্টিসিপেট করতেছে ওদেরকে নিয়ে একটা গ্রুপ খোলা হয়েছে। কিন্তু আমি তো আসলে 2024 সালে পার্টিসিপেট করি নাই। তো স্যারকে আমি তখন রাত 12টা, প্রায় 12:30 বাজে, তখন আমি স্যারকে কল করছি যে স্যার আপনি তো আমাকে অ্যাড করছেন কিন্তু আমি তো পার্টিসিপেট করিনি। তখন স্যার আমাকে জানাইতেছে যে ডেডলাইন তো এক্সটেন্ড করছে, মেবি 4 দিন ডেডলাইন বাড়াইছিল। তখন একটা আশার আলো জাগে না যে এইবার কিছু একটা করে দেখানো যাক। তারপর এই যে আমাদের যে টিমটা, এই টিমটা নিয়ে আমাদের যাত্রা শুরু হয়। স্যার, এরপর তুমি হোস্ট করো। আচ্ছা। তো
স্যার মিউট করা আছে মেবি আপনার। সরি সরি। এখন পাচ্ছি। আচ্ছা, খুবই ইন্সপায়ারিং ছিল। আহ, আচ্ছা, আমি শুরু করি। সেটা হচ্ছে যে আমাদের অনেকেরই হয়তো জানার আগ্রহ আছে যে আপনাদের চ্যালেঞ্জটা কি ছিল, আর আপনারা যে চ্যালেঞ্জটা পিক করেছেন সেই চ্যালেঞ্জটা পিক করার পেছনের রিজন কি ছিল, এবং ওই চ্যালেঞ্জটা দিয়ে কি সলিউশন আপনারা বের করেছেন আসলে, সেটা যদি একটু সবাইকে বলতেন। আচ্ছা, আমাদের চ্যালেঞ্জটা ছিল হচ্ছে গ্লো প্রোটোকল গেম। তো আমাদের এই চ্যালেঞ্জটা আমরা মানে পিক করার আগে অনেক ঘাটাঘাটি করতে হয়েছে, প্রায় একদিন সময় নিয়েছে আমরা যে কোন চ্যালেঞ্জটা নিয়ে কাজ করবো এটা। নর্মালি আমরা কি করি যে আমরা যদি একটা জব ইন্টারভিউ দিতে চাই তার জন্য আমরা ওই কোম্পানি নিয়ে রিসার্চ করতে হয় যে আসলে কোম্পানি কি ধরনের মানে মানে প্রার্থী চাচ্ছে, তাদের রিকোয়ারমেন্ট গুলা কি কি। তো আমরা নাসাকে নিয়েও একটু ঘাটাঘাটি করছি যে আসলে ওরা বর্তমানে কি প্রজেক্ট নিয়ে কাজ করতেছে, ওদের আসলে ড্রিমটা কি, ওরা কি করতে চায়, ওদের মিশনটা কি, ওদের ভিশনটা কি। ওই ওইটার সাথে ওদের মিশনের সাথে ওদের ভিশনের সাথে অ্যালাইন করে আমরা একটা আমাদের চ্যালেঞ্জটা পিক করার চেষ্টা করছি। আমরা যখন ওদের মিশন ভিশন গুলো আইডেন্টিফাই করলাম যে ওরা প্রচুর বাচ্চাদের নিয়ে কাজ করতেছে এবং অলরেডি ওরা বাচ্চাদের জন্য প্রচুর গেম ডেভেলপ করছে ছোট ছোট, মানে ওরা বাচ্চাদেরকে শেখাতে চায়, কারণ আজকের বাচ্চারাই তো আগামী দিনের ভবিষ্যৎ। তো আমরাও এইটার উপর বেস করেই আমরা 20টা যে চ্যালেঞ্জ ছিল ওইটা দেখা শুরু করলাম যে আসলে কোন চ্যালেঞ্জটা এই মিশন আর ভিশনের সাথে অ্যালাইন করে। তখন আমরা আসলে এই গ্লো প্রোটোকল গেমটা পাই, যেখানে বলা ছিল যে বাচ্চাদের নিয়ে কাজ করতে হবে, ওদের ফানের মাধ্যমে ওদেরকে লার্নিং করানোর একটা সুযোগ দিতে হবে। এই কারণেই তারপর ওইটার উপর বেস করে আমরা একটা গেম অ্যাপ তৈরি করি, যেটার মাধ্যমে বাচ্চারা গেমের মাধ্যমে গেমিফিকেশনের মাধ্যমে তার এনভায়রনমেন্টাল সায়েন্স সম্পর্কে শিখতে পারবে এবং ওইটা নিজেদের এনভায়রনমেন্টে ইমপ্লিমেন্ট করতে পারবে। থ্যাংক ইউ। সো এই চ্যালেঞ্জটা যখন আপনারা পিক করেছেন, আপনারা কি এমন কোনো প্রবলেম ফেস করেছিলেন যেটা আসলে সলভ করা যাচ্ছিল না, অথবা আপনারা ওটাকে কিভাবে ওভারকাম করেছেন আসলে? মাহিম বা সৈকত বলো। আচ্ছা, সো বেসিক্যালি আমি হচ্ছে রিসার্চ আর্কিটেক্ট হিসেবে এই প্রজেক্টের সাথে আছি। তো আমি গেম স্ট্রাকচার এন্ড লেভেলস ডেভেলপমেন্টে কাজ করেছি। তো বেসিক্যালি আমি সৈকত যখন তার রিসার্চ প্রসেসটা শুরু করে এবং সে যখন আমাকে তার ডেটা গুলো প্রোভাইড করে, প্লাস হচ্ছে আমি নিজে থেকে বের করার চেষ্টা করি অ্যাকচুয়ালি এই গেমের রিকোয়ারমেন্টস অনুযায়ী আমাদের কি কি ডেটা হচ্ছে আমি গেমের স্ট্রাকচার এন্ড লেভেলস ডেভেলপমেন্ট ইমপ্লিমেন্ট করতে পারি। তো এটার বেসিসে আমি হচ্ছে কম্পিটিটরও অ্যানালাইসিস করতে হয়, অর্থাৎ নাসার যে এক্সিস্টিং যে গেমগুলো আছে তাদের গেমের স্ট্রাকচার বা লেভেলস গুলো তারা কিভাবে তৈরি করছে, প্লাস এই বিষয়গুলো হচ্ছে আমি একটু আইডেন্টিফাই করার চেষ্টা করি, একটু রিসার্চ করার চেষ্টা করি, একটু জানার চেষ্টা করি। তো ওই বিষয়টা ওই বিষয়টার পরে যখন আমি হচ্ছে নিজে থেকে ইনোভেটিভ ভাবে কোনো কিছু থিঙ্ক করার চেষ্টা করি যে অ্যাকচুয়ালি আমাদের গেমের স্ট্রাকচার বা লেভেলসটা কেমন হবে। তো ওই বিষয়টা ছিল বেশ চ্যালেঞ্জিং, এবং এটার জন্য আমি আমার টিম মেম্বারদের সাথে হচ্ছে মিটিং বা ব্রেন স্টর্মিং এই জিনিসটা করতে হয়েছে। তো এটাই আসলে আমার আমার এর থেকে বলার ছিল আর কি। সৈকত যদি কন্টিনিউ করো, রিসার্চ কি কি স্ট্রাগল ফেস করছো। আমাদেরকে যখন ভার্চুয়ালি অ্যাটেন্ড করার জন্য ইনভাইট করা হলো, তো তখন আমরা আগে থেকে এক্সাইটমেন্ট ছিলাম যে আমরা ইনশাআল্লাহ ইন পার্সন সিলেক্ট হব। তো যখন আমরা ভার্চুয়ালি সিলেক্ট হলাম তখন আমি চিন্তা করলাম আমরা তো অনেক ইফোর্ট দিছি, তো আমরা আমাদের বেস্ট আউটকামটা পাচ্ছি না কি জন্য, আমাদের ইনফরমেশন বা আমাদের থিঙ্কিং প্রসেসে কি কোনো কমতি আছে কিনা। তখন আমি চিন্তা করলাম আমার আমার যে অন্য টিমগুলো ছিল তারা এই জিনিসটাকে কিভাবে থিঙ্কিং করতেছে, তারা জিনিসটাকে কিভাবে বিল্ড করতেছে, তাদের প্রসেসটা আমাকে দেখতে হবে। তো আমি র্যান্ডমলি ইউটিউবে কিছু ভিডিও সার্চ দিলাম যে তারা কিভাবে জিনিসটাকে প্রপোজ করছে। তো আমি দেখতে পেলাম যে আমরা যেভাবে থিঙ্কিং করছি বিষয়টাকে, আমার অপোজিট টিম গুলাও প্রায় সেম প্রসেসেই বিষয়গুলোকে থিঙ্কিং করছে। তো আমি তখন ভাবলাম যে না, আমাদেরকে যদি ভালো কিছু করতে হয় তো আমাদের থিঙ্কিংটা আরো ক্রিয়েটিভিটি করতে হবে, আমাদের আউট অফ দ্য বক্স থিঙ্কিং করতে হবে। তো সেই অনুযায়ী আমি আমার টিমমেটদের ওই ভিডিওগুলো সাবমিট করলাম, দেখালাম যে না, আমাদের এভাবে করলে হবে না, আমাদের আরো ক্রিয়েটিভিটি দেখাতে হবে। তো এক পর্যায়ে আমার মনে আছে আমাদের ভার্সিটিতে আমরা প্রায় 2 ঘন্টা যাবত একটা ব্রেন স্টর্মিং সবাই মিলে একটা মিটিং করি যে আমরা কিভাবে আমাদের
প্রজেক্টটাকে আরো ডেভেলপ করতে পারি, ইউজার ফ্রেন্ডলি করতে পারি। এবং এক পর্যায়ে আমরা ডিসিশনে পৌঁছালাম যে না, আমরা প্রথমে আমরা পুরো জিনিসটাকে একত্রে একত্রে এনে একটা সমাধান করার চেষ্টা করছিলাম। দেন আমরা পরে ডিসিশন নিলাম যে না, আমরা হোল জিনিসটাকে একসাথে না এনে আমরা জিনিসটাকে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে বিভক্ত করে দেন আমরা এই জিনিসটাকে ইমপ্লিমেন্ট করব। এন্ড দেন আমরা জিনিসটাকে নাসাতে সাবমিট করব। এন্ড এই প্রসেসে আমরা আগাতে পারছি এবং ইনশাল্লাহ আমরা সাকসেস সাকসেস হতে পেরেছি। এটাই ছিল আমার end থেকে বলার। ভাই আপনার মিউট করা আছে। হ্যাঁ, আর কেউ কি অ্যাড করতে চান টিম মেম্বারদের থেকে? জি, নাইম ভাইয়া যদি একটু কন্টিনিউ করতো ওনার এন্ড থেকে। আম্বি আপু আছেন আপনাদের টিমে, একজন ফিমেলও আছেন। তো আপু জি যদি জি। কিছু অ্যাড করতে চান। আপু মিউট করা আছেন। জি, থ্যাংক ইউ স্যার। তো হচ্ছে যে আমাদের টিমে আমরা অনেক আর কি ফেড আপ হয়েছি, ডিপ্রেশনে গেছি। তো হচ্ছে নিজের টিম মেম্বারদের প্রতি নিজেদের ট্রাস্ট রাখতে হবে এবং কিভাবে ভালো একটা আউটকামে যাওয়া যায় এটা আর কি এটা ডেভেলপ করতে হবে। তো দেখা গেছে যে আমাদের আশেপাশের মানুষদের থেকে আমরা অনেক ফেড আপ মেসেজ পাবো, আবার অনেকের থেকে ইন্সপায়ার্ড হব। তো ওভারঅল মিলায়ে আমাদেরকে সামনে আগায় যেতে হবে। তারপরে আরেকটা কথা হচ্ছে যে প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। আপনি যত প্র্যাকটিস করবেন এবং একটা এক্সপেকটেশন রাখবেন ততই ভালো হবে, প্রজেক্টটা আপনার আশানুরূপ হবে। ওকে, থ্যাংক ইউ। যেহেতু আপনাদের টিমে 5জন মেম্বার সবাই তো অ্যাক্টিভ ছিলেন, যেমন টিম কোলাবোরেশন ইজ কি টু সাকসেস আমরা জানি। সো এই টিম কোলাবোরেশন আপনার টিমের মধ্যে যে আসলে কমিউনিকেশন গুলো, এইগুলো আসলে টিম ওয়ার্কটা আপনারা কিভাবে করেছেন? যেমন আমরা দেখতে পাচ্ছি যে কাউকে আপনারা রিসার্চ করতে দিয়েছেন, কাউকে ডেভেলপমেন্টের কাজ দিয়েছেন। সো টিম ওয়ার্কটা তো মোস্ট ইম্পর্টেন্ট একটা জিনিস, তো এই টিম ওয়ার্কটা আপনারা কিভাবে হ্যান্ডেল করেছেন আসলে? তো আমরা আসলে আমাদের যে 5 জন আছে, 5 জনের আলাদা আলাদা স্কিল সেট আছে। যেমন আমি ইউআইএক্স ডিজাইনার, সৈকত রিসার্চার। তো আমরা আসলে এটাকে একটা স্টেপ বাই স্টেপ ভাগ করে নিয়েছিলাম। প্রথমে সৈকত রিসার্চ করবে, রিসার্চ গুলা ফাহিমকে সাবমিট করবে। ফাহিম যে আর্কিটেকচার ডিজাইন করবে ওইটা আবার ও আমাকে দিবে। আমি যে ডিজাইনটা করবো এটা নাইম ভাইকে দিব, নাইম ভাই ডেভেলপ করবে। তো আমরা এই সুন্দর একটা প্রসেসের মাধ্যমে আগাইছি। যদি কোনো সময় প্রয়োজন হয়েছে যে মাঝখানে একটা কিছু নতুন করে রিসার্চ করা প্রয়োজন, নতুন করে ডেভেলপ করা প্রয়োজন, তো আমরা ফিডব্যাক দিছি যে এটা যদি এইভাবে না করে এইভাবে করা হয় তাহলে ভালো হয়। তবে এর মধ্যে একটা প্রবলেম ক্রিয়েট হয়েছে কি, যে অনেক সময় দেখা গেছে যে সৈকত আর ফাহিম একটা সাজেস্ট করতেছে, আমি নাইম ভাই আর আম্বি আর একটা সাজেস্ট করতেছি। তো 2 জনের 2টা মতামত হয়ে গেছে। তো এইটা আমরা কখনো এরকম হয় নাই যে আমরা একটু এটা নিয়ে বেশি সময় পার করে দিছি, কারণ আমাদের হাতে অনেক সময় কম ছিল। তো আমরা কি করেছি, সবাই মিলে একটা মিটিং করছি। যদি ইন পার্সন দেখা করার সুযোগ হয়েছে তাহলে ইন পার্সন, আর অনলাইনেও মিটিং করা হয়েছে বারবার। তারপর আমরা একটা ডিসিশনে আসার চেষ্টা করছি যে আসলে দেখো, এটার কিছু পজিটিভ দিক আছে, এটার কিছু নেগেটিভ দিক আছে। তো আমরা ওভারঅল যেটার পজিটিভ দিক বেশি, আবার আমাদের মেন্টর ছিল অনেক, আমরা প্রচুর মেন্টরের কাছে রিকোয়েস্ট করেছি যে এটার বিষয়ে একটা ফিডব্যাক দিলে ভালো হতো, সাজেশন দিলে ভালো হতো। তো ওনাদের সাজেশনের উপর বেস করে, ওনাদের ফিডব্যাকের উপর বেস করে, প্লাস আমরা যে রিসার্চ গুলা করতেছি ওইটার উপর বেস করে এন্ড অফ দ্য ডে আমরা একটা সুন্দর একটা ডিসিশনে আসতে পারছি। আর আমাদের টিমের ক্ষেত্রে এরকম হয়েছে যে আমরা রাত 3টা পর্যন্ত আমরা একসাথে বসে কাজ করে গেছি। কখনো এরকম হয় না যে আমরা ভার্চুয়ালি যার যার রুমে থেকে কাজ করতেছি। মানে আমরা প্রয়োজনের স্বার্থে আমাদের আরেকটু ভালো করার জন্য একসাথে থেকে এমন হয়েছে যে দুপুর 3টায় শুরু করছি, রাত 3টায় শেষ করছি। এরকম আমাদের টাইম গেছে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। সো এর মাঝে তো আপনারা এই টিম ওয়ার্ক করতে যে অনেক কিছু আপনাদের লার্নিং হয়েছে, আর যেহেতু এটা একটা গ্লোবাল চ্যালেঞ্জ, সারা ওয়ার্ল্ডের মধ্যে যতগুলো ফেমাস মানে কম্পিটিশন আছে তার মধ্যে একটা হচ্ছে নাসা স্পেসের চ্যালেঞ্জ। তো এই প্রোগ্রামে আপনারা অংশগ্রহণ করতে গিয়ে আপনারা এমন কোনো এক্সপিরিয়েন্স কি পেয়েছেন যেটা আপনাদের আগে ছিল না, মানে এমন কোনো স্কিল কি অর্জন করেছেন বা এক্সপিরিয়েন্স হয়েছে যেটা আপনাদের আগে ছিল না, বাট এই প্রোগ্রামে অংশগ্রহণ করার পর আপনাদের সেই স্কিলটা আপনারা অ্যাভেল করতে পেরেছেন, এরকম কিছু?
জি, আমার কোয়েশ্চেনটা মনে হয় বুঝতে পারেননি, আমি না, আরেকবার কোনটা করি। বুঝতে সেটা পারছি হচ্ছে যে মানে লার্নিং এক্সপিরিয়েন্স, হ্যাঁ, লার্নিং এক্সপিরিয়েন্সটা যেমন হচ্ছে আপনার তো ফুল একটা জার্নি ছিল। হ্যাঁ, এই জার্নিটার মধ্যে নতুন নতুন অনেক এক্সপিরিয়েন্সই আপনারা পেয়েছেন, বা নতুন নতুন স্কিল হয়তো আপনারা শিখতে পেরেছেন। তো এমন কোনো কি স্কিল আছে যেটা আগে আপনার মধ্যে ছিল না, এখন আপনি সেটা পারেন বা নতুন শিখতে পেরেছেন আর কি? এরকম কিছু গল্প আছে কিনা আপনাদের ফাহিম টিমে? ভাইয়া কন্টিনিউ ভালো। নাইম ভাইয়া। ওকে। আমি যেরকমটা বলেছিলাম আগে যে আমি ওদের টিমে ডেভেলপার হিসেবে আছি। আর আমি ওদের থেকে সিনিয়র, আমি হচ্ছে ফাইনাল সেমিস্টারে আর ওরা মেবি থার্ড সেমিস্টারে। তো আম, ওরা হচ্ছে আমাকে লিঙ্কডইনে রিচ করে। ফাহিম আমার সাথে কন্ট্যাক্ট করে প্রথমে যে ওরা ওদের টিমে একজন ডেভেলপার খুঁজছে। তো আমি ওকে বলি যে ওদের যত ডেটা রিসার্চ এগুলো সব আমাকে পাঠাতে। তো এগুলো দেখার পর সবকিছু খুবই সাজানো গুছানো এবং পারফেক্ট ছিল। তারপর আমি ডিসাইড করি যে না, আমার এখানে ডেভেলপার হিসেবে কাজ করা উচিত। আর আমি নর্মালি হচ্ছে যে মোবাইল অ্যাপ্লিকেশনের জন্য রিয়েক্ট নেটিভ ইউজ করি। তো এটা একটা মোবাইল অ্যাপ্লিকেশন হবে এবং একই সাথে এটা একটা গেম হবে। তো রিয়েক্ট নেটিভ দিয়ে হচ্ছে যে মোবাইল অ্যাপ্লিকেশনের পাশাপাশি একটা গেম তৈরি করা, এটা একটু চ্যালেঞ্জিং ছিল। আর সেই সাথে এখানে হচ্ছে সিস্টেম আর্কিটেকচার, তারপর সিস্টেম ডিজাইন, এসবের ব্যাপার ছিল, এগুলো মেনটেন করা খুবই চ্যালেঞ্জিং ছিল। তো এটা বলতে গেলে আমার জন্য একটা নতুন লার্নিং ছিল যে রিয়েক্ট নেটিভে কিভাবে একটা গেম ডেভেলপমেন্ট করা যায়। অ্যাপ, নর্মালি অ্যাপের চিন্তা থেকে বাইরে যে একটা গেম ডেভেলপ করা। তো এটাই। থ্যাংক ইউ, খুবই চমৎকার। সো এখন হচ্ছে আমরা যে আমার দিক আপনাদের থেকে এই, একটু অ্যাড করতে চাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শিওর শিওর। আমি আমাদের এই প্রজেক্টে একজন রিসার্চার হিসেবে ছিলাম, তো রিসার্চ করার ক্ষেত্রে আমার বেশ কিছু আইডিয়া আমি ওইখান থেকে গ্যাদার করতে পেরেছি, যেগুলোর ভিতরে প্রথমে বলতে চাই আমার যে ক্রিটিক্যাল থিঙ্কিং এর যে বিষয়টা, আমার মনে হয় যে এই জিনিসটা আমি ইমপ্রুভ করতে পেরেছি। এবং তারপরে আরেকটা জিনিস যেটা আমি ইমপ্রুভ করতে পেরেছি আমার মনে হয় সেটা হলো ডেটা প্রসেসিং। আমাদের তো যে প্রজেক্টটা ছিল ওইখানে আমাদের 4টা মডিউল ছিল: হাইড্রোস্ফিয়ার, পেডোস্ফিয়ার, বায়োস্ফিয়ার। তো প্রত্যেকটা মডিউলের ডেটা গুলো কিভাবে প্রসেস করবো আলাদা আলাদা ভাবে, ওই জিনিসটা আমি অনেক সুন্দরভাবে হ্যান্ডেল করতে পেরেছি, ইনশাল্লাহ, আলহামদুলিল্লাহ। এবং আরেকটা জিনিস, প্রবলেম সলভিং। একটা ডেটা আমি পাচ্ছি, ওই ডেটাকে আমি কিভাবে আমার প্রজেক্ট ইমপ্লিমেন্ট করব, ওই জিনিসটা আমার মনে হয় যে আমি আরো অনেক ভালো করতে পেরেছি। অ্যান্ড তারপরে একটা ডাটা প্রসেসিং, আমার মনে হয় এই জিনিসগুলো আমার ভিতরে আগে থেকে যতটুকু ছিল, আমার এই প্রজেক্টে জয়েন হওয়ার পরে এই বিষয়গুলো বা এই অ্যাবিলিটি গুলো আমার ভিতরে আরেকটু গ্রো আপ করছে। এটাই। খুবই চমৎকার। সো ফিউচার গোলস অ্যান্ড ইন্সপাইরেশন, হোয়াটস নেক্সট ফর টিম ইকো রেঞ্জার্স? ফিউচার গোলটা ফাইম যদি আপনার। ফাইম আর ফাদ কন্টিনিউ করো। ভাইয়া আপনাকে একটু হেল্প করে আমি এগিয়ে নিচ্ছি আর কি। ফাহিম বলো। আচ্ছা, তো বেসিক্যালি হচ্ছে আমাদের সৈকত যেটা বললো যে আমাদের 4টা হচ্ছে প্রোটোকল আমরা হচ্ছে কাভার করছি: অ্যাটমসফিয়ার, বায়োস্ফিয়ার, হাইড্রোস্ফিয়ার এবং হচ্ছে পেডোস্ফিয়ার। তো বেসিক্যালি এই প্রোটোকল গুলোর ভিতরে কিন্তু 40টা প্রোটোকল আছে যেগুলো অ্যাকচুয়ালি আমাদের গেমে এখন আমরা ইমপ্লিমেন্ট করি নাই। বেশ কিছু প্রোটোকল আমরা ইমপ্লিমেন্ট করেছি, বাট সবগুলো আমাদের ইমপ্লিমেন্ট করা করা হয় নাই। তো আমাদের ফিউচার টার্গেট হচ্ছে আমাদের গেমটা হচ্ছে কিভাবে এই প্রোটোকল গুলার, আমি যদি পার্সোনালি বলি আমার গেমের স্ট্রাকচার এন্ড লেভেলস ডেভেলপমেন্ট আমি এই প্রোটোকল গুলো দিয়ে কিভাবে হেল্প করতে পারি, এইভাবে এগিয়ে যাওয়া। এবং আমার টিম মেম্বারসদের কাছ থেকে হচ্ছে আহ, তারা কিভাবে এই প্রোটোকল গুলো হচ্ছে আমরা কিভাবে অ্যাড করতে পারি গেমে, এটাই অ্যাকচুয়ালি আমাদের ফিউচার গোল বলা যায়। এবং আহ, এবং এটার সাথে আমরা হচ্ছে এআই কিভাবে অ্যাড করতে পারি বাচ্চাদের, যাতে তারা গেম তাদের যাতে পার্সোনালাইজ, তারা যাতে গাইডলাইন পায়, এই বিষয়টা হচ্ছে আমরা গেমে হচ্ছে ইনক্লুড করবো ইন ফিউচার ইনশাল্লাহ। জি স্যার। থ্যাংক ইউ। ভাইয়া, জান ভাই মিউট করা আছেন।
আচ্ছা, ফার্স্ট অফ অল থ্যাংক ইউ ভেরি মাচ তোমাদেরকে ইয়া করার জন্য। আজকে বোধহয় আধা ঘন্টার একটা টার্গেট ছিল, বিকজ ইজ ভেরি এক্সাইটিং টপিক, সো উই ওয়েন্ট এ লিটল বিট ওভার, বাট হোপফুলি এভরিবডি এনজয়েড, কারণ জার্নিটা ইজ মোর ইম্পর্টেন্ট দেন অ্যাকচুয়াল এন্ড রেজাল্ট, উই নো দ্যাট। হ্যাঁ, কারণ এই জার্নিটার মাধ্যমেই কিন্তু আমরা একদম মানে তামা থেকে সোনা হয়ে যায় এই টাইপের ব্যাপার স্যাপার। সো basically what we are trying to do here is learn the global platform, learn how we can be better and something in that range। তার মানে আমি নিজেকে কিভাবে বড় করতে পারি, আই শুড বি কম্পেয়ারিং, আমার কথাটা হলো আই শুড বি কম্পেয়ারিং মাইসেলফ উইথ এনিবডি এলস। আর কারোর সাথে আমরা কোনো কথাবার্তা না বলে আমি আমাকে আমার সাথে কম্পেয়ার করি, দ্যাট গিভস দ্য রিয়েল মিনিং ফর ইট। হ্যাঁ, আমি নিজেকে দেখি যে আমি যখন ঢুকলাম তখন কি অবস্থায় ছিলাম, যখন বের হলাম তখন কি অবস্থায় আছি, বিকজ আই হ্যাভ টু কন্টিনিউয়াসলি রাইজ অ্যাবাভ। আমার সবসময় এটাকে বড় হইতে হবে। বাংলাদেশের ছেলে মেয়েদের যে জিনিসটা আমি দেখছি, একটা মেন্টাল মডেলটা, যখনই তাদেরকে রাস্তাটা দেখায় দেওয়া হয়, দে বিকাম আনবিলিভেবলি অ্যামেজিং। সো এইখানে রাস্তাটা তোমাদেরকে দেখায় দেওয়া হচ্ছে, কতটুকু তুমি গাড়ি ঠেলে নিতে পারবে, কতটুকু তুমি যেতে পারবে, এটা তোমার ব্যাপার। সো তোমরা এই এক্সাম্পলটা দেখতেছো ফুয়াদদের টিম থেকে, ইকো রেঞ্জার থেকে, যে দ্য হোল টিম ওয়ার্ক রিয়েলি টুগেদার। ইনফ্যাক্ট এখন পুরো বাংলাদেশ তাদের পিছনে, পুরো বাংলাদেশ তাদের পিছনে, যদিও অনেকগুলো টিম, আমরা সবাই মিলে শুধু আশা করতেছি এরা একটা চ্যাম্পিয়নশিপ পাক, এরা একটা অ্যাওয়ার্ড পাক, এরা একটা ইয়ে পাক। সো আই থিঙ্ক রিয়েলি দ্যাট বিকামস একটা রিয়েলি ইম্পর্টেন্ট একটা জিনিস। সো if you are thinking about that, if you are actually participating in any global event, make sure that you get something out of it from the journey। হ্যাঁ, এটা আমার ধারণা যে যারা নাসা স্পেসের চ্যালেঞ্জে পার্টিসিপেট করে তারা একটা গ্লোবাল লেভেলের এরকম একটা ফ্লেভার পায় কিভাবে কাজটা করতে হয়, এবং ইট গ্রোজ দেমসেলফ, মানে এটা প্রত্যেককে গ্রো করে। হ্যাঁ, এখানে অনেক আমরা বললাম না, এখানে অনেক লেসন লার্ন আছে, কিন্তু আমরা নিজেকে গ্রো করতে পারি, দ্যাট শুড বি দ্য ফোকাস অফ ইট। আর আমাদের কাছ থেকে যার যা লাগে, সবসময় তুমি একটা নেটওয়ার্ক বানাচ্ছ, একজন একজনের দেখা হচ্ছে, এই যে আজকে ফুয়াদের সাথে দেখা হলো, কথা হলো, ফাইমের সাথে কথা হলো, তারপরে সৈকতের সাথে কথা হলো, জাস্ট কানেক্ট উইথ দেম। দরকার হলে তোমরা সবাই মিলে ড্যাফোডিলে একদিন চলে যাও, ড্যাফোডিল ইউনিভার্সিটি, দে আর অল ফ্রম ড্যাফোডিল ইউনিভার্সিটি। সো যে একটা দেখা করে আসো। সো ওয়াই নট গো আউটসাইড, স্টার্ট মিংলিং, স্টার্ট বিল্ডিং নেটওয়ার্ক। নেটওয়ার্ক ইজ এক্সট্রিমলি ইম্পর্টেন্ট এই জমানায়, প্রফেশনাল একটা রিলেশনশিপ করার জন্য। ও দাওয়াত দাও তাদেরকে, তোমার কোনো প্রোগ্রাম হলে বলো তাদেরকে আসার জন্য, একটা কিছু বলার জন্য। সো আই উড এক্সপেক্ট দ্যাট টু হ্যাপেন। যেমন আম্বিয়া, শি ইজ বিং অ্যামেজিং, তার ভয়েসটাই কিন্তু সবাই এখন শুনতে পাচ্ছে, তাই না, সে ভিডিওতে। সো থ্যাংক ইউ ফর এগেইন অর্গানাইজিং দিস থিং। তার কমিউনিকেশন মেকানিজমটা যেটা ছিল, তারপরে নাইম আছে, তার যে পার্টিসিপেশনটা যেটা ছিল, সো অল অফ দোজ থিংস আর রিয়েলি ট্রিমেন্ডাস, একটা অ্যামেজিং একটা জিনিস। সো লেটস গো ফরওয়ার্ড উইথ ইট। আমি আশা করবো তোমরা আজকের ইয়ের থেকে তোমরা জানতে পারছো জার্নিটা ইজ মোর ইম্পর্টেন্ট দেন অ্যাকচুয়াল এন্ড রেজাল্ট, এক নাম্বার। দুই নাম্বার জিনিসটা হলো যে উই গ্রো আওয়ারসেলফ, উই কম্পেয়ার আওয়ারসেলফ, উই বিকাম বেটার। অনেক সময় দেখা যায় যে আমরা একটা জিনিস, আম, ওই যে রোজা রাখার মতন, হ্যাঁ, আমরা রমজানে রোজা রাখি, কিন্তু চাইলে আমি কিন্তু লুকায় পানি খাইতে পারি, কিন্তু আমরা খাবো না। আমাদের একটা মোরাল এবং এথিক্যাল একটা গ্রাউন্ড থাকে, এই গ্রাউন্ডটা যাতে আমরা হোল্ড করি যত ম্যাক্সিমাম যতটুকু সম্ভব, যত প্রবলেমই হোক না কেন, ওকে না, আমার মোরাল, আমার এথিক্যাল গ্রাউন্ড, আই আই রেজ দ্য বার, আমি সবসময় যাতে আমি বারটা রেজ করতে পারি। সো লেটস থিঙ্ক অ্যাবাউট দ্যাট অ্যাজ ওয়েল, বিকজ আমাদের ক্যারেক্টারটা বিল্ড করাটা টু দিস উইথ দিস জার্নি ইজ এক্সট্রিমলি এক্সট্রিমলি ইম্পর্টেন্ট। সো উইথ দ্যাট আমি আশা করবো তোমরা সবাই আজকের প্রোগ্রামটা এনজয় করছো, এবং আমি বলবো যে ফুয়াদ, সৈকত, ফাহিম, নাইম, আম্বিয়া, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং কংগ্রেচুলেশনস। অলরেডি কংগ্রেচুলেশন, বিকজ ইন মাই আইজ ইউ আর দ্য উইনার অলরেডি। এবং হোপফুলি তোমরা ইউ আর গোনা বি সিলেক্টেড ফর দ্য নেক্সট রাউন্ড অ্যান্ড উইল সি ইউ ইন দ্য ইউএস। আর ইনশাল্লাহ। যারা পার্টিসিপেট করছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমি আরো কয়েকজনকে ধন্যবাদ দিতে চাই। বেসিস একটা চমৎকার একটা অর্গানাইজেশন, দে হ্যাভ বিন সাপোর্টিং অ্যান্ড সার্ভিং দিস পার্টিকুলার ইভেন্ট ফর লং টাইম। সো আমার মতে বেসিসের সাপোর্ট ছাড়া কিন্তু আমরা আসলে এটা, তাদের লজিস্টিক হেল্প ছাড়া আমরা এটা করতে পারতাম না। যে ইউনিভার্সিটিগুলা, আইইউবি এবং এআইইউবি এবং ড্যাফোডিল এবং ব্র্যাক, যারা আমাদেরকে বিভিন্ন সময় সাপোর্ট করছে, তারা এত চমৎকারভাবে সাপোর্ট করে, উইদাউট দেয়ার সাপোর্ট উই ক্যানট অ্যাকচুয়ালি বি হিয়ার ওয়ার উই আর। আমাদের যারা মেন্টর যারা আছেন, তারা আসলে আমাদের ছেলেমেয়েদেরকে যেভাবে সাপোর্ট করছেন, মানে নিঃস্বার্থভাবে,
হ্যাঁ অনেক প্রবলেম আছে, গ্যাপ আছে, কিন্তু তারা যেভাবে দিন রাত সাপোর্ট করছেন, দে হ্যাভ নাথিং টু উইন, নাথিং টু গো ফর, দে অনলি থিং দে বিকাম ভেরি প্রাউড। তারা খুবই গর্ববোধ করে যখন তাদের একটা টিম জিতে যায়। তারা অনেক জায়গায় আমি দেখি পোস্ট করে যে ওইটা আমার টিম ছিল, আরে এটা আপনার টিম ছিল মানে কি, হ্যাঁ এটা আমার টিম ছিল, মানে ওইটুকু ওই ফিলিংসটাই বিকামস একটা একটা মারাত্মক ব্যাপার। সুতরাং আমি আই এম ভেরি প্রাউড অফ আওয়ার মেন্টরস। তারপরে যারা অর্গানাইজার আছে এখানে অনেক প্রচন্ড কাজ করতে হয়, তারা আন্ডার, তারা বিহাইন্ড দ্য কার্টন। অত শহীদও সেখানে ইনভলভ, অবু ভাই আছেন, তারপরে ওই যে প্লাবন আছে বেসিস থেকে, তারপরে অন্য যারা আছে, আনোয়ার আছে, যারা আছে, যারা যে এই আকাশ, যারা এই কাজগুলা করতেছে পিছন থেকে, দিজ আর সো ইম্পর্টেন্ট। একটা মিস হইলেই কিন্তু অনেক মিস, অনেকে মিস করে ফেলে, হ্যাঁ অনেক কিছু আসলে মিস হয়ও আমাদের। সো দের ইজ নাথিং রং উইথ ইট, কিন্তু সবাই মিলে এত চমৎকার করে একটা ইভেন্ট করে, এই যে বিহাইন্ড দ্য কার্টন যারা কাজ করতেছে কন্টিনিউয়াসলি, এরা সাধারণত সবসময় দোষগুলাই পায়, কোনো কিছু প্রবলেম হলে তাদেরকে খুঁজি আমরা, কিন্তু কখনো তাদেরকে বলা হয় না যে তুমি একটা ভালো কাজ করছো এইটা। তারপরে আমাদের জাজেরা যারা আছেন, দে আর অ্যামেজিং জাজ। তারা যদি জাজিং ঠিক মতো না করতেন তাহলে কিন্তু গ্লোবালি আমরা চ্যাম্পিয়ন হতে পারতাম না, গ্লোবালি আমরা সিলেক্টেড হতে পারতাম না, গ্লোবালি আমরা নমিনেটেড হতে পারতাম না। সুতরাং থ্যাঙ্কস টু অল দ্য জাজেস, দে হ্যাভ ডান ট্রিমেন্ডাস ট্রিমেন্ডাস ওয়ার্ক। অফকোর্স পার্টিসিপেন্টরা হলে গিয়ে সবচেয়ে বড়, তোমরা আজকে পার্টিসিপেট করছো, কালকে আরেকটা গ্রুপ পার্টিসিপেট করবে, যত পার্টিসিপেন্ট আছে নাসাতে, এত ছেলেমেয়েরা পার্টিসিপেট করে। আমার ধারণা বাংলাদেশ থেকে অলরেডি 10,000 পার্টিসিপেন্ট হয়ে গেছে গত এই 12 বছরে। সো উইচ ইজ এক্সট্রিমলি একটা ইম্পর্টেন্ট একটা জিনিস, যে মানুষজন আস্তে আস্তে হচ্ছে, আগে হয়তো কম ছিল এখন বাড়তেছে, আগামীতে আরো বাড়বে। এবং এই যে পার্টিসিপেশন, দিস উড অ্যাকচুয়ালি টেক দ্য কান্ট্রি টু দ্য নেক্সট লেভেল, আমাদের দেশকে নেক্সট লেভেলে নিয়ে যাবে। সো দ্যাটস এ ভেরি ইম্পর্টেন্ট ওয়ান। তারপরে এবং এই শহীদ এবং অবু ভাই যেটা করতেছে, ওয়ে বিয়ন্ড শুধু কম্পিটিশনের বাইরে, কম্পিটিশনের যে ধারাটা ধরে রাখার জন্য ওনারা স্পেস ইনোভেশন ক্যাম্পের মাধ্যমে যে প্রোগ্রামগুলো করতেছে, তোমরা এটা কন্টিনিউয়াসলি পার্টিসিপেট করবা, কারণ তোমরা জানতে থাকবা, জিনিসটা প্রসেসটা জানা হলো, মেকানিজমটা জানা হলো, ওই ছোট্ট একটা জিনিস পুরো ইভেন্টে, পুরো প্রোগ্রাম থেকে একটা জিনিস হয়তো তুমি শিখলা, দ্যাটস মোর দেন এনাফ। হ্যাঁ, কারণ আমরা আসলে ইনক্রিমেন্টাল শেখাটাই আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। এগেইন উইথ দ্যাট উই বিকাম এ বেটার পারসন, উই বিকাম প্রাইড অফ আওয়ার নেশন, অ্যান্ড উই বিকাম really at a global level we start to lead disruptive innovation. With that expectation, Shoaib, I want to really thank you for organizing, এবং আমি তোমাকে দিচ্ছি to close the session. থ্যাংক ইউ সো মাচ ভাইয়া ফর ইয়োর ভ্যালুয়েবল ওয়ার্ডস। আসলে আজকের সেশনটা খুবই চমৎকার একটা সেশন ছিল, যে আমরা আসলে একটা উইনিং টিমের জার্নি ফার্স্ট টু লাস্ট অনেক কিছুই আমরা এক্সপিরিয়েন্স করেছি। আশা করি আমাদের কিছু কোয়েশ্চেনও ছিল, আমরা সময় স্বল্পতার জন্য কোয়েশ্চেনগুলো নিতে পারছি না, কিন্তু কোয়েশ্চেনের অ্যান্সারগুলো আমরা দেখেছি আমাদের সেশন কন্টিনিউ করার মধ্যেই চলে এসেছে। তো আশা করি যারা কোয়েশ্চেন করেছেন আপনারা আপনাদের অ্যান্সারগুলো পেয়েছেন, আর আমাদের এই ধরনের আয়োজন আরো সামনে হবে, তো আমরা সেগুলোতেও পার্টিসিপেট করব। তো আজকের মতো সবাইকে এখানেই বিদায় নিচ্ছি। তো ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আসসালামু সবাইকে আলাইকুম। আসসালামু আসসালামু আলাইকুম। আলাইকুম।